হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যপূরণ। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ক্লার্কশিপ, পঞ্চায়েত, আরপিএফ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখো। আশা করি জিকে নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। তো আজকে জিকে মক টেস্ট পর্ব পার্ট 9। তো এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিও। তো চলো শুরু করছি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্নটি দেখো, আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায়? অপশান এতে আছে ঋগ্বেদ, বিতে আছে সামবেদ, সিতে আছে যজুর্বেদ এবং ডিতে আছে অথর্ববেদ। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অথর্ববেদ। আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায় না, অথর্ববেদ থেকে জানা যায়। তো এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, পবিত্র বেদের একটি ভাগ হলো অথর্ববেদ। এই বেদে চিকিৎসাবিদ্যা বর্ণিত আছে, তাই আয়ুর্বেদ। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এতে আছে বেগম হজরত মহল, বিতে আছে বখত খান এবং সিতে আছে কদম সিং এবং ডিতে আছে মনিরাম দেওয়ান। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বেগম হজরত মহল। তো এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতা ছিলেন কে না, বেগম হজরত মহল। আর দিল্লিতে নেতৃত্ব দিয়েছিলেন কে না, বখত খান। এবং মিরাটের নেতা ছিলেন কদম সিং এবং আসামের নেতৃত্ব দিয়েছিলেন কে, মনিরাম দেওয়ান। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয় উক্তিটির প্রবক্তাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশান এতে আছে বালগঙ্গাধর তিলক, সিতে আছে অরবিন্দ ঘোষ এবং বিতে আছে অরবিন্দ ঘোষ, সিতে আছে মহাত্মা গান্ধী এবং ডিতে আছে চিত্তরঞ্জন দাস। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, বাল গঙ্গাধর তিলক। শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয় উক্তিটি বাল গঙ্গাধর তিলকের। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী উক্তিটির প্রবক্তা ছিলেন কে, শ্রী অরবিন্দ ঘোষ। আর শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয় এই উক্তিটির প্রবক্তাকে না, বাল গঙ্গাধর তিলক। 4 নম্বর প্রশ্নটি দেখো, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? এর উত্তর তোমরা সবাই জানো। অপশান এতে আছে 2রা অক্টোবর 1942, অপশান বিতে আছে 26শে জানুয়ারি 1950, অপশান সিতে আছে 15ই আগস্ট 1947 এবং ডিতে আছে 26শে জানুয়ারি 1949। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 15ই আগস্ট 1947। এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্তি হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি কাকা সাহেব নামে পরিচিত ছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এতে আছে গোপাল কৃষ্ণ গোখলে, বিতে আছে দাদাভাই নৌরোজি, সিতে আছে জিভি যোশী এবং ডিতে আছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জিভি যোশী। কে কাকা সাহেব নামে পরিচিত ছিল না, জিভি যোশী। 6 নম্বর প্রশ্নটি দেখো, মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে ঝাড়খণ্ড, বিতে আছে কর্ণাটক, সিতে আছে রাজস্থান এবং ডিতে আছে উড়িষ্যা। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজস্থান। মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত না, রাজস্থানে অবস্থিত। এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে রাজস্থানে অবস্থিত ব্যাঘ্র প্রকল্পগুলি আর কি কি আছে না, রণথম্বর, সরিসকা আর মুকুন্দ হিল প্রভৃতি। আর ঝাড়খণ্ডে কি কি আছে না, ঝাড়খণ্ডের আছে পালামৌ, উড়িষ্যার কি কি আছে সিমলিপাল, সাতকোশিয়া, কর্ণাটকের কি কি আছে ভদ্রা, বন্দিপুর, দান্দেলি প্রভৃতি বিখ্যাত টাইগার রিজার্ভ। ঠিক আছে, এগুলো কি না, রাজস্থানের গুলো কি কি আছে না, রণথম্বর, সরিসকা, মুকুন্দ হিল প্রভৃতি। আর ঝাড়খণ্ডের কি পালামৌ, আর উড়িষ্যার সিমলিপাল, সাতকোশিয়া, আর কর্ণাটকের কি কি না, ভদ্রা, বন্দিপুর, দান্দেলি প্রভৃতি। ঠিক আছে। 7 নম্বর প্রশ্নটি দেখো, 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? অপশান এতে আছে ভারত ও পাকিস্তান, বিতে আছে ভারত ও মায়ানমার, সিতে আছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম এবং ডিতে আছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভারত ও মায়ানমার।
37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? ভারত ও মায়ানমারের মধ্যে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে ভারত ও পাকিস্তানের মধ্যে কি আছে না 24তম প্যারালাল আছে, আর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে 38তম প্যারালাল আছে, আর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে 17তম প্যারালাল অবস্থিত। এগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষার জন্য। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করো। তো পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন বন্দরটির বর্তমান নাম দীনদয়াল বন্দর? অপশান এতে আছে নবসেবা, বিতে আছে মুম্বাই, সিতে আছে নিউ ম্যাঙ্গালোর এবং ডিতে আছে কান্ডালা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কান্ডালা। কান্ডালা বন্দরের বর্তমান নাম কিন্তু দীনদয়াল বন্দর। তো এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে কান্ডালা বন্দরের বর্তমান নাম দীনদয়াল বন্দর নামে খ্যাত, আর এটি ভারতের প্রথম শুল্ক মুক্ত বন্দর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শুল্ক মুক্ত বন্দর কোনটা? না এই কান্ডালা বন্দর। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গণগণিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশন এতে আছে সিরোজম মৃত্তিকা, বিতে আছে তরাই মৃত্তিকা, সিতে আছে ল্যাটারাইট মৃত্তিকা এবং ডিতে আছে কৃষ্ণা মৃত্তিকা। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ল্যাটারাইট মৃত্তিকা। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গণগণিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? ল্যাটারাইট মৃত্তিকা। এর সাথে তোমরা এটাও মনে রাখবে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গণগণি অঞ্চলটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে অবস্থিত। এটি শিলাবতী নদীর তীরে লাল ল্যাটারাইট মৃত্তিকা দ্বারা গঠিত। এটাও কিন্তু এর সাথে সাথে মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো? অপশান এতে আছে হর্নব্লেড, বিতে আছে স্লেট, সিতে আছে মার্বেল এবং ডিতে আছে কোয়ার্টজাইট। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মার্বেল। মার্বেল কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চুনাপাথরের রূপান্তরিত রূপ কি? না মার্বেল। এর সাথে তোমরা এটাও মনে রাখবে বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? না কোয়ার্টজাইট। আর কাদা পাথরের রূপান্তরিত রূপ কি? না স্লেট। আর চুনা পাথরের রূপান্তরিত রূপটি কি? না মার্বেল। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। 11 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক? অপশান এতে আছে NH7, বিতে আছে NH47A মানে 47A এবং সিতে আছে NH44 এবং ডিতে আছে NH5। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, NH47A। নিম্নলিখিত কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক? না NH47A। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে বর্তমানে NH47A ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। এটির দৈর্ঘ্য কত? না 5.9 কিলোমিটার। এটি কোচি শহরের কুন্দানুর জংশন থেকে মারাডুকে উইলিংডং দ্বীপের কোচি বন্দরের সাথে যুক্ত করা হয়েছে, মানে যুক্ত হয়েছে আর কি। আর জাতীয় সড়ক 44, NH44 হচ্ছে কি না দীর্ঘতম। এর দৈর্ঘ্য কত? না 3745 কিমি দৈর্ঘ্য এটার, ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম কোনটি হলো? না ক্ষুদ্রতম হচ্ছে NH47A। আর দীর্ঘতম কোনটি? দীর্ঘতম হচ্ছে NH44। এর দৈর্ঘ্য কত? 3745 কিমি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে আছে বিপাশা, বিতে আছে গোমতী, সিতে আছে মুথা এবং ডিতে আছে সিপ্রা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, সিপ্রা। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না সিপ্রা নদীর তীরে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে উজ্জয়িনী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী জেলার একটি শহর ও পৌর সংস্থার অধীন এলাকা। উজ্জয়িনী ভারতের প্রাচীন নগরী। এর বর্তমান অবস্থান কোথায়? না মধ্যপ্রদেশ রাজ্যে সিপ্রা নদীর তীরে। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের জন্য বিখ্যাত। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি নিম্নলিখিত কোন অংশে প্রতিফলিত হয়েছে? অপশান এতে আছে মৌলিক কর্তব্য, বিতে আছে মৌলিক অধিকার, সিতে আছে রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি এবং ডিতে আছে ওপরের কোনোটিই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি নিম্নলিখিত কোন অংশে প্রতিফলিত হয়েছে? না রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি। পরে এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে রাষ্ট্রের নির্দেশকমূলক নীতিগুলি সংবিধানের 4th অধ্যায় 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। রাষ্ট্রের নির্দেশকমূলক নীতির ধারণা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর রাষ্ট্রের নির্দেশকমূলক নীতিগুলির উদ্দেশ্য হলো কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠান। এইটার থেকে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারণা। এই যে রাষ্ট্রের নির্দেশকমূলক নীতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? না আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রের নির্দেশকমূলক নীতিগুলি সংবিধানের 4th অধ্যায় 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে। আশা করি তোমাদের জিকেনে কোনো সমস্যা হবে না।
নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এতে আছে ধারা 48, বিতে আছে ধারা 48A, সিতে আছে ধারা 50 এবং ডিতে আছে ধারা 51। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না ধারা 48A, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে ধারা 48A-তে সংবিধানের। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সংবিধানের 48 নম্বর ধারায় রাষ্ট্র আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ ও পশুপালনের ব্যবস্থা করতে সক্ষম হবে। আর 50 নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে। আর 51 নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃত্তি এবং আলোচনার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, 15 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? অপশান এতে আছে ধারা 18 এবং 19, অপশান বিতে আছে ধারা 19 এবং 20, অপশান সিতে আছে ধারা 20 এবং 21, অপশান ডিতে আছে ধারা 19, 20 এবং 21। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধারা 20 এবং 21। জরুরি অবস্থা চালু হলেও এই ধারা 20 এবং 21 নম্বর ধারাগুলো কিন্তু বলবৎ থাকে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা চালু হলে 19 নম্বর ধারা বাতিল হয়ে যাবে, কিন্তু 20 এবং 21 নম্বর ধারা বলবৎ থাকবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই খাতাতে লিখে মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন? অপশান এতে আছে ভিভি গিরি, অপশান বিতে আছে নীলম সঞ্জীব রেড্ডি, সিতে আছে ডক্টর জাকির হোসেন এবং ডিতে আছে এপিজে আব্দুল কালাম। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি কিন্তু প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন রাষ্ট্রপতির জন্য। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি, প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন, আর প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের কর নয়? অপশান এতে আছে কৃষি কর, বিতে আছে সম্পত্তি কর, সিতে আছে বৃত্তিক কর এবং ডিতে আছে ভূমি রাজস্ব কর। তো এখানে তোমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সম্পত্তি কর। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রত্যক্ষ কর হলো কৃষি কর, কৃষি আয়কর ব্যতীত বাকি সব আয়কর, কর্পোরেশন কর, সম্পত্তি কর, ব্যয় কর ইত্যাদি। এগুলো কিন্তু তোমরা এর পাশাপাশি মনে রাখবে। 18 নম্বর প্রশ্নটি দেখো, জীবন বীমা কোন ক্ষেত্রে অন্তর্গত? অপশান এতে আছে প্রাথমিক, বিতে আছে মধ্যম, সিতে আছে পরিষেবা এবং ডিতে আছে শিল্পক্ষেত্র। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, পরিষেবা। ঠিক আছে, জীবন বীমা কোন ক্ষেত্রে অন্তর্গত না পরিষেবাতে অন্তর্গত। পরের প্রশ্নটি এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, পরিষেবা বা টার্সিয়ারির ক্ষেত্রের অন্তর্গত বিষয়গুলি কি কি না ব্যাংকিং, শিক্ষা, বীমা, যোগাযোগ, ট্যুরিজম প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিম্নলিখিত কোন সালে চালু হয়েছিল? অপশান এতে আছে 2016, বিতে আছে 2018, সিতে আছে 2021 এবং ডিতে আছে 2023। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, 2021। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি 2021 সালে চালু হয়েছিল। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, মহিলাদের আর্থিক সহায়তা, আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প সকল মহিলাদের 25 থেকে 60 বছর অন্য কোনো পেনশন বা ভাতা না পেলে জেনারেল ক্যাটাগরির বাসিন্দাদের 500 এবং তপশিল জাতি এবং উপজাতি বাসিন্দাদের 1000 টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, তো বর্তমানে এখন সম্ভবত এটা বেড়ে 500 থেকে 1000 করা হয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা একটু দেখে নেবে তোমরা। আর তপশিল এবং উপজাতি বাসিন্দাদের ক্ষেত্রে সম্ভবত 1500 টাকা করা হয়েছে, আমি ঠিক জানি না, এটা তোমরা দেখে নেবে। 20 নম্বর প্রশ্নটি দেখো, দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? অপশান এতে আছে চতুর্থ, বিতে আছে তৃতীয়, সিতে আছে দ্বিতীয় এবং ডিতে আছে প্রথম। তো এখানে তোমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, প্রথম। দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, ভারত দুধ, কলা, আম, ফুলকপি, গুড়, সবজি প্রভৃতি উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন স্থানটি শ্বেতাঙ্গদের কারখানা নামে পরিচিত? অপশান এতে আছে বেলজিয়াম, বিতে আছে ঘানা, সিতে আছে সুইজারল্যান্ড, ডিতে আছে স্টকহোম। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, ঘানা। শ্বেতাঙ্গদের
কারখানা নামে পরিচিত কোনটি? না ঘানা। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, বেলজিয়াম ইউরোপের ককপিট নামে পরিচিত, সুইজারল্যান্ড ইউরোপের খেলার মাঠ এবং স্টকহোম উত্তরের ভেনিস নামে পরিচিত। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো, সানা নিম্নলিখিত কোন দেশের রাজধানী? অপশন এতে আছে ওমান, বিতে আছে রোমানিয়া, সিতে আছে সৌদি আরব এবং ডিতে আছে ইয়েমেন। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ইয়েমেন। সানা কোন দেশের রাজধানী? না ইয়েমেনের রাজধানী। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, মাস্কট ওমানের রাজধানী, আর বুখারেস্ট রোমানিয়ার রাজধানী এবং রিয়াদ সৌদি আরবের রাজধানী। এটাও কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। তো পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়? অপশান এতে আছে 23শে এপ্রিল, বিতে আছে 7ই এপ্রিল, সিতে আছে 8ই মে এবং ডিতে আছে 1 ডিসেম্বর। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 8ই মে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বিশ্ব রেড ক্রস দিবস 8ই মে পালন করা হয়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, 23শে এপ্রিল বিশ্ব পুস্তক দিবস, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, হ্যাঁ, আর ডিসেম্বর ওয়ার্ড দিবস। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এগুলো পালন করা হয়। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্নটি দেখো, জব্বলপুর শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে আছে কাবেরী, বিতে আছে মুসি, সিতে আছে নর্মদা এবং ডিতে আছে কৃষ্ণা। এখানে তোমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, নর্মদা। জব্বলপুর শহরটি কোথায় অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, শ্রীরঙ্গপত্তনম শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত এবং হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এগুলো কিন্তু এসেছে। পরের প্রশ্নটি দেখো, সেন্ট টমাস ডে উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? অপশন এতে আছে পশ্চিমবঙ্গ, বিতে আছে রাজস্থান, সিতে আছে হিমাচল প্রদেশ এবং ডিতে আছে তামিলনাড়ু। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। সেন্ট টমাস ডে উৎসবটি তামিলনাড়ুতে পালিত হয়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, তামিলনাড়ু রাজ্যের কয়েকটি উৎসব কি কি? না বৈকুণ্ঠ উৎসব, কাবেরী নদীর উৎসব, আগুন দৌড়, সেন্ট টমাস ডে প্রভৃতি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন বিখ্যাত ব্যক্তি সাবমেরিন আবিষ্কার করেন? অপশান এতে আছে মাদাম কুরি, বিতে আছে গার্ডার্ড এবং সিতে আছে বুশওয়েল এবং ডিতে আছে টেলর ও ইয়ং। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বুশওয়েল। বুশওয়েল কিন্তু সাবমেরিন আবিষ্কার করেছিলেন। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, মাদাম কুরি রেডিয়াম আবিষ্কার করেন আর টেলর ও ইয়ং রাডার এবং গার্ডার রকেট আবিষ্কার করেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরের প্রশ্নটি দেখো, মুন্ডাকা উপনিষদ দ্য ব্রিজ অফ ইমোরাটলি গ্রন্থটির লেখক কে? অপশান এতে আছে জগদীপ ধনখড়, অপশান বিতে আছে কে এম চন্দ্রশেখর, সিতে আছে জ্ঞান চতুর্বেদী এবং ডিতে আছে ডক্টর করণ সিং। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জগদীপ ধনখড়। ঠিক আছে, এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, জগদীপ ধনখড় ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 28 নম্বর প্রশ্নটি দেখো, কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালক কে? অপশন এতে আছে মৃণাল সেন, বিতে আছে তপন সিনহা, সিতে আছে শ্যাম বেনেগাল এবং ডিতে আছে গৌতম ঘোষ। এখানে তোমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তপন সিনহা। ঠিক আছে, কাবুলিওয়ালা চরিত্রটির পরিচালক কে? না তপন সিনহা। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, তপন সিনহা পরিচালিত কয়েকটি চলচ্চিত্র কি? কাবুলিওয়ালা, আপনজন, সাগিনা, ঠিক আছে, বাছারামের বাগান, হারমোনিয়াম, এক ডক্টর কি মত প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক আগ্নেয়াস্ত্র রপ্তানি করে? অপশান এতে আছে চীন, বিতে আছে ইসরায়েল, সিতে আছে রাশিয়া, ডিতে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, আমেরিকা যুক্তরাষ্ট্র। নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক আগ্নেয়াস্ত্র রপ্তানি করে? না আমেরিকা যুক্তরাষ্ট্র। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ সারা বিশ্বের সর্বাধিক আগ্নেয়াস্ত্র ক্রয় করে। মানে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে হচ্ছে সবথেকে বেশি আগ্নেয়াস্ত্র ক্রয় করে, মানে কেনে। 30 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন শিল্পকলায় শ্বেতপাথর ব্যবহার করা হতো? অপশান এতে আছে অমরাবতী, বিতে আছে, এটা বি, এটা 8 নয়, এটা বি হবে, টাইপিং মিস্টেক। বিতে আছে মথুরা, সিতে আছে সারনাথ এবং ডিতে আছে গান্ধার। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অমরাবতী।
এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে মথুরা শিল্পকলায় লাল পাথর এবং সারনাথ ও গান্ধার শিল্পকলায় চুনা পাথর ব্যবহার করা হতো। অমরাবতী শিল্পকলায় শ্বেত পাথর ব্যবহার করা হতো। তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা ক্লাসের পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।